ডার্ক ডিজায়ার লেখনীতে মুক্ত রহমান। পর্ব সংখ্যা 17। আপনি অফিসে ছিলেন, সারাদিন ব্যস্ত। এই জন্য আমি সন্ধ্যার আগে একটু হোটেল লনে হাঁটতে বেরিয়েছিলাম। তবে হুট করে সেই অপরিচিত ব্যক্তি হাজির হয়। তিনি দূর থেকে আমাকে ওনার ওয়াইফ মনে করেছিলেন, এজন্য আমার কাছে এসেছিলেন। তবে ভুল বুঝতে পেরে দ্রুত সেখান থেকে চলে যান। দেখুন, আমি সত্যিই জানি না তিনি কে ছিলেন। আহি ধীরে ধীরে কথাগুলো বলে, কণ্ঠে একটা অপরাধবোধ মিশে থাকে, কিন্তু চোখে মুখে দৃঢ়তা। রুদ্রর বুকের ওপর মাথা রাখা অবস্থায় কথাগুলো বলল এক মনে আহি। বাইরে তখনও প্রকৃতি তার রাগ ছাড়ছে। তীব্র বৃষ্টি আর মাঝে মাঝে বজ্রপাত ঘরটাকে নাড়িয়ে দিচ্ছে। ঘড়িতে তখনও রাত 3:21। রুদ্র কিচ্ছু বলছে না, চুপচাপ পড়ে আছে। সারা শব্দ না পেয়ে আহি একটু ইতস্তত করে মাথা তোলে রুদ্রর বুক থেকে। মুখের দিকে তাকিয়ে রাখে। রুদ্র চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাস ভারী, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। আহি এক মুহূর্ত স্থির থাকে। চোখে ভেসে ওঠে 3 রাত ভোর ঘটে যাওয়া অস্বস্তিকর ঘটনাগুলো। মনের ভেতরে ভয়, দোটানার অচেনা একটা অপরাধবোধ। রুদ্র ঘুমিয়ে আছে দেখে আহি কিছু না বলে আবারও মুখ নামিয়ে নেয়। রুদ্রর বুকের মাঝখানে মাথা রেখে শুয়ে পড়ে। বাম পাশের কানে তখন স্পষ্ট ভেসে আসে রুদ্রর হৃদস্পন্দনের ধ্বনি। প্রতিটি স্পন্দন যেন রুদ্রর ভেতরের কথা বলে। আহি চোখ বন্ধ করে। নিজের ভেতরের লুকানো অজস্র প্রশ্ন আর দ্বন্দ্ব নিয়ে অন্ধকার ঘরের নিস্তব্ধতায় মিশে যেতে থাকে। আর এইদিকে রুদ্র ফোঁট করে চোখ খুলে ফেলে। তা এতক্ষণ জেগেই ছিল। আহির প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তার কানে পৌঁছেছে। সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকে নরম সুরে শুধায়, আহি। রুদ্রর গম্ভীর স্বরে আচমকা থমকে যায় আহি। বিস্ময়ের ঘোরে মেয়েটার চোখ বড় হয়ে যায়। তার মানে রুদ্র ভাই এতক্ষণ জেগেই ছিল, তবে ঘুমের ভান ধরে? মনে মনে এক চোট লজ্জা এসে ভর করে সাথে সাথে আহির ওপর। এত কথা সে একা একা বলে গেল, একজন জেগে থাকা মানুষের বুকের ওপর মাথা রেখে। নিজেকে একটু সামলে নিয়ে ধীরে গলায় বলে, আপনি ঘুমাননি ভাইয়া? রুদ্রের রাগ হয় কথার বিপরীতের প্রশ্ন শুনে। কোনো উত্তর না দিয়ে বরং নিজের বুক থেকে আহিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রুদ্র। বাম হাত দিয়ে পাশে পড়ে থাকা ব্ল্যাঙ্কেটটা তুলে নেয়। তারপর তাড়াতাড়ি আহির খোলা পিঠটা ঢেকে দেয়। রুদ্র একেবারে নিঃশব্দে আহিকে নিজের শরীরের সাথে মিলিয়ে নিয়ে কোনো বিরতি না দিয়ে নিঃশ্বাসের ফাঁকে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসিস আমায়? আহির হৃৎপিণ্ড যেন এক লাফে গলা পর্যন্ত উঠে আসে। এক মুহূর্তে সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে আসে তার। রুদ্র ভাই আর ভালোবাসা? এমন প্রশ্ন আহিয়ানার কাছে অবাস্তব লাগে। যে মানুষটা তাকে সহ্য করতে পারে না, অবহেলা করে, অবজ্ঞা করে, সেই মানুষটাই আজ গভীর রাতে তার বুকের তল থেকে এমন প্রশ্ন ছুঁড়ে দিল। আহি মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়। চোখটা নামিয়ে মাথাটা সামান্য নিচু করে ফেলে। জীবনের বড় সত্যটা আজকে বলার জন্য মুখ খুলে। বলার স্বর শোনা যায় খুবই ধীরে, ভালোবাসি। কি বললি? রুদ্র আবার জিজ্ঞেস করে। স্বরটা এবার আরেকটু নিচু, অথচ গভীর। আহি চোখ বন্ধ করে বলে, ভালোবাসি আপনাকে রুদ্র ভাইয়া, ভীষণ ভালোবাসি। কথাটা শেষ করেই আহি কেঁদে ওঠে রুদ্রর বুকে মুখ গুঁজে। বুকের ওপর থেকে বড় বোঝা নেমে গেল এমন অনুভব হতে থাকে। এইদিকে রুদ্র আহিকে কাঁদতে দেখে কিছু বলে না, তবে মুখে তৃপ্তির হাসি। বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে নরম তুলতুলে ছোট্ট দেহটা। ঘড়িতে তখন গভীর রাত, বাইরে এখনো বৃষ্টি, আর ঘরের ভেতরে এক নীরব অস্থির ভালোবাসা ভেজা কান্না। তবে আমি তোকে ভালোবাসি না আহি, আমার জন্য তুই শুধুই দহনে পড়বি। আমার থেকে কষ্ট ব্যতীত ভালোবাসা আশা করাটা বোকামি অ্যাঞ্জেল। এই অন্ধকার রাজ্যে কোনো ভালোবাসা নেই, শুধুই হিংস্রতা ছাড়া। রুদ্রর গলা গম্ভীর, ঠান্ডা আর অদ্ভুতভাবে নিশ্চুপ। রুদ্রের কথা শেষ হতে না হতেই আহির মুখ ফ্যাকাশে হয়ে যায়। কান্নায় ভেঙে পড়া আহি হঠাৎ বিষম খায় নিজের নিঃশ্বাসে। বুকটা যেন চেপে আসে, শ্বাস নিতে পারে না। আহি তড়িঘড়ি করে ব্ল্যাঙ্কেটটা টেনে বুক ঢেকে উঠে বসে। হাতটা কাঁপছে, মুখটা লাল হয়ে উঠেছে। চোখ মুখ উল্টে ফেলে, নিঃশ্বাসও নিতে পারছে না। গলা দিয়ে অস্বাভাবিক শব্দ বের হচ্ছে, জল ভেজা দৃষ্টি ধোঁয়াশা হয়ে আসছে। আহি! কোনো দ্বিধা না করে রুদ্র মেয়েটাকে নিজের কোলে টেনে নেয়। রুদ্র পিঠে হাত বুলিয়ে দেয়। ফিসফিস করে কিছু বলে শান্ত করতে চায়। সামান্য একটা কথায় আহিয়ানার এমন কিছু হবে জানলে হয়তো রুদ্র এমন কিছুই বলতো না। এইদিকে আহির শরীরও কাঁপছে তখনও, শ্বাস এখনো আটকে আছে। রুদ্র আর দেরি করে না, নিজের ঠোঁট দুটো জুড়ে দেয় আহির ঠোঁটে। ঠোঁটের গভীর ছোঁয়ায় মুহূর্তে যেন আটকে থাকা বাতাস ফিরে আসে আহির ফুসফুসে। বিষম যেন থেমে যায় এক নিমেষে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আহি নিঃশব্দে, নিস্পন্দভাবে। রুদ্র তখন থামে না। নরম কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো পরম যত্নে নিষিদ্ধ কোনো অনুভবের মতো নিজের ঠোঁটের সঙ্গে জড়িয়ে রাখে, যেন তীব্র আগুনের মাঝে এইটুকু স্নেহ সুরক্ষিত রাখতে চায়। অভিমান, কান্না, ভালোবাসা, দহন সব মিলিয়ে এক গভীর নিঃশ্বাসে বাঁধা পড়ে থাকে দুইজন। বেলা তখন 12টা। আহি ব্যান্ডেজ করা পায়ে সোফার এক কোণে চুপচাপ বসে আছে। পাশে রুদ্র ভাই হাতে খাবার, চামচ দিয়ে ধীরে ধীরে খাবার মেখে নিচ্ছে যত্ন করে। পায়ের যন্ত্রণায় গায়ে জ্বর, আর সাথে পেট ব্যথায় আহি অস্থির হয়ে উঠেছে নিঃশব্দে। রুদ্র খাবার সামলে মুখের কাছে তুলে ধরে পরম মমতায়। ভালোবাসি না, মুখে যতই বলুক
কাজে তার ছাপ পড়ে প্রতিটি ভঙ্গিতে। সেই ভাবনায় আহি চোখ নামিয়ে আ করে মুখ খোলে। রুদ্র খাইয়ে দেয়, তারপর সে এঁটো চামচ দিয়ে রুদ্র নিজেও খাবার খায়। কিছু জামা অর্ডার করেছি, পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। তুই হাঁটতে পারবি বলে তো মনে হয় না। রুদ্রের কণ্ঠে চিন্তার ছায়া, গায়ে জ্বর, সাথে পেট ব্যথা। আই থিঙ্ক আমাদের এইখানেই আজকে থাকা উচিত। আমি রিস্ক নিতে চাচ্ছি না আহি। বাবা আমার ওপরেই ভরসা করে তোকে পাঠিয়েছে। শুধুই কি বড় আপুর জন্য, না গত রাতের জন্য শুধু ফর্মালিটি রুদ্র? মনের কথা মনেই থেকে যায় আহিয়ানার। আহি চুপচাপ খেতে থাকে শুধু, কিছু আর না বলে রুদ্রর কথার বিপরীতে। পরনে রুদ্রর সিল্ক শার্ট, নরম সিল্কি, যা গায়ে যেন স্নিগ্ধভাবে ছড়িয়ে আছে। শার্টের প্রান্ত হাঁটু ছুঁই ছুঁই করছে। বুকের কাছে কয়েকটা বোতাম খোলা থাকায় কিছুটা এলোমেলো হয়ে আছে গড়ন। শরীরে জড়ানো শার্টে রুদ্র ভাইয়ের গন্ধ গম্ভীর পরিষ্কার, অথচ অদ্ভুত এক আশ্রয়ের মতো। আহিয়ানার মুখে লজ্জার ছাপ কিছুটা স্পষ্ট, তবে অসুস্থতায় এখন সবকিছু সাইডে রেখেছে। এদিকে খাওয়ানো শেষ করে রুদ্র কিছু মেডিসিন আহিয়ানার দিকে বাড়িয়ে দেয়। আহি এক নিমেষে কোনো দ্বিধা না করে পুরো মেডিসিনটা গিলে ফেলে। রুদ্র হালকা হাসে, এই এক জিনিস ছোটবেলা থেকেই বদলায়নি। আহি মেডিসিন পাগল, যা দিবে চোখ বন্ধ করে খেয়ে ফেলবে। রুদ্র চোখের কোণে তাকিয়ে বলে, তুই যে এমন ভালো পেশেন্ট, ডাক্তার যদি তোর গুণ সম্পর্কে অবগত হতো নিশ্চয়ই বিয়ে করার জন্য তোকে পাগল হতো। আহি কিছু বলে না, চোখ নিচু করে হাসে শুধু। তারপর রুদ্র ধীর স্থিরভাবে আহিকে কোলে তুলে নেয়। আহির মাথা খুঁজে যায় রুদ্রর গলায়। অসুস্থ দেহটা যেন একটু নিরাপদ আশ্রয় খুঁজে পায় রুদ্রর বুকের কাছে। রুদ্র নিঃশব্দে হাঁটতে হাঁটতে আহিকে বেডে শুইয়ে দেয়। তারপর নিজেও তার পাশে শুয়ে পড়ে। আহির গায়ে আলতো ব্ল্যাঙ্কেট তুলে দিতে দিতে রুদ্র ফিসফিস করে বলে, আর কিছু লাগলে বলিস, আজকে দিনটা শুধুই তোর, উইথ ইনজুরি। অন্ধকার ঘরের ভিতর থেকে ভেসে আসছে গগনবিদারী এক পুরুষ কণ্ঠের চিৎকার। চিৎকার নয়, যেন ছেঁড়া মাংসের আর্তনাদ, বিষণ্ণ হিংস্র আতঙ্কে লেপা। ঘরের বাইরে পোস্টে দাঁড়িয়ে থাকা কালো পোশাকের নিরাপত্তা রক্ষীদের কানের ভেতর বুলেটের মতো গেঁথে যায় সেই শব্দ। তারা জানে ভেতরে কি হচ্ছে, তবুও চোখ মেলে তাকানোর সাহস নেই। ঘরের মাঝে স্টিলের শক্ত স্ট্র্যাপে হাত পা বাঁধা অবস্থায় নিঃশ্বাস নিচ্ছে রাকা, নাকি নেবে না তা বুঝে উঠতে পারছে না। শরীরটা থরথর করে কাঁপছে। হাত পেয়ে রক্ত, ঘাম আর কষ্ট একসাথে মিশে পড়ছে নিচের স্যাঁতস্যাঁতে কংক্রিটে। রাকার পাশে বসে আছে শার্লক, ঠান্ডা হিসেবে ভয়ঙ্কর এক পুরুষ। ধীরে ধীরে একেবারে নিঃশব্দে রাকার ডান হাতের আঙুল একের পর এক ফেটে চলেছে। ধৈর্য ধরে যেন সময় নিয়ে উপভোগ করছে প্রতিটি ছেদ। ছুরির মতো নয়, তীক্ষ্ণ চিকিৎসার যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। রক্ত ঝরা যেন একটা পারফরমেন্স তার কাছে। কাঁপা কণ্ঠে রাকা চিৎকার করে উঠছে, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমার ভাই কাউকে ছাড়বে না, তোমরা সেটা জানোই। কিন্তু শার্লকের চোখে এক ফোঁটা ভয় নেই, উল্টে ঠোঁটে এক চিলতে ঠান্ডা হাসি ফুটে ওঠে। পাশে দাঁড়িয়ে নোরেস, এক দৃষ্টিতে সবকিছু দেখছে সে। না কোনো প্রতিক্রিয়া, না কোনো সহানুভূতি, যেন এই অন্ধকার নাটকের একজন নীরব দর্শক। 5তম আঙুল কেটে শেষ করে শার্লক ধীরে মুখ তোলে। হান্নান কোথায়? যদি ঠিকঠাক উত্তর দিস তাহলে তুই এই জীবনে বেঁচে যাবি, তা না হলে। গলাটা ভয়াবহভাবে শান্ত, কিন্তু শব্দগুলো যেন বিষ মেশানো। চোখ ঘুরিয়ে ঘরের এক কোণে তাকায়। ওই যে ঘুমন্ত কুমিরটা দেখছিস, ওর কিন্তু মানুষের কলিজা বেশ পছন্দের। রাকার চোখ কুঁচকে ওঠে, কাঁপতে থাকে ওই কালো চোখের প্রাগৈতিহাসিক জানোয়ারটার দিকে, যেন শুধু সংকেতের অপেক্ষায় চুপ করে শুয়ে আছে। রাকা ঠোঁট কামড়ে ধরে, মুখ খুলে কিছু বলবে কিনা বুঝে উঠতে পারে না। রক্ত গড়িয়ে পড়ছে তার আঙুল থেকে, এক একটা ফোঁটা যেন ঘরের মধ্যে মৃত্যুর ঘড়ির কাঁটা হয়ে বাজছে। শার্লক চোখ নামায় আবার, আঙুলে ধরা ছুরিটা পরিষ্কার করে বলে ওঠে, তুই সময় নিচ্ছিস, আমিও নেই। তবে জানিস তো রাকা, সময় কিন্তু কারোর জন্য আবার থেমে থাকে না। শার্লক ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পায়ের নিচে রক্তের ফোঁটা চাপা পড়ে চুপচাপ শব্দ করে ওঠে। তারপর সোজা হয়ে পকেট থেকে ফোনটা বের করে একটা নাম্বারে কল দেয়। চারপাশ নিঃশব্দ, শুধু ওপাশ থেকে ভেসে আসে ঠান্ডা একটা গলার স্বর, কঠিন আর স্থির। শার্লক সরাসরি প্রশ্ন ছোড়ে, তারা এখন কোথায়? এক মুহূর্ত থেমে ওপাশ থেকে জবাব আসে, কোয়াইনহার্ট শহরের একটা রিসর্টে উঠেছে স্যার। শার্লক চোখ টিপে ধরে, ঠোঁটের কোণে ধোঁয়া ওঠা বিস্ময় এক হাসি। তারপর বলে, ওদের পেছনে কিন্তু শত্রুরা হামলে পড়েছে। সময় থাকতে সতর্ক হয়ে যাও, ওদের হেফাজত করো। যত লোক দরকার সব নামা ওদের সেফটির জন্যে। যতক্ষণ না ওরা সুস্থভাবে হোটেলে ফিরবে ততক্ষণ এক মুহূর্তের জন্য চোখ সরিও না, একটাও ভুল যায় না। শার্লক কথা শেষ করেই কলটা কেটে দেয়, যেন তার বলার ওপরে অপরপক্ষের আর কিছু শুনতে নারাজ। ফোনটা জ্যাকেটের ভেতরে রেখে শার্লক ফিকে তাকায় ঘরের ভেতরে। রাকা এখনো কাঁপছে, নড়তে পারছে না। আর সেই দিকে দৃষ্টি না ফেলে শার্লক এগিয়ে যায় নোরেজের দিকে। পাশে এসে থেমে যায়, হালকা হেসে বলে, বুঝলে নোরেজ, একটা বউ থাকা খুব জরুরি মনে করছি। নোরেজ থমকে গিয়ে চমকে তাকায় তার দিকে। তারপর হঠাৎ করে মুখ ভেঙচিয়ে বলে, ভূতের মুখে রাম নাম শুনলে যেমন লাগে, একদম সেম ফিলিংস হচ্ছে এখন আমার ভাই। তোমরা দুটি এমন সময় এমন কাণ্ড ঘটাও যে আমি সত্যিই স্পিচলেস।
শার্লক কোনো উত্তর দেয় না, শুধু ঠান্ডা হেসে দাঁড়িয়ে থাকে। ঘরের বাতাসটা হঠাৎ করেই যেন ভারী হয়ে ওঠে। একদিকে রক্ত আর্তনাদ শীতল করার স্বর, অন্যদিকে সেই অদ্ভুত ভয়ানক রসিকতা, যে রসিকতায় মৃত্যুও যেন শিউরে ওঠে।